অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার একবার হলেও শ্রবণ করুন ইতু পূজার ব্রতকথা। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা, ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই ইতু পূজা সম্পন্ন করা হয়। মূলত মা লক্ষ্মীর আরাধনা করা হয় এই পুজোয়। কুমারী থেকে সধবা প্রত্যেকেই এই ব্রত করতে পারে। অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অগ্রহায়ণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গায় ইতু বিসর্জন দিতে হয়। সবথেকে বড় কথা, এই পুজোয় কোনো রকমের মূর্তির প্রয়োজন হয় না। একটা বেশ পরিষ্কার সরার মাঝখানে ঘট বসিয়ে তার চারিদিকে ধান, হলুদ, মান ও কচু গাছ একটা করে বসিয়ে দিয়েই এই পুজো সম্পন্ন করতে হয়। তারই সঙ্গে লাগে সিঁদুর, ফুল, দুব্বা, বেলপাতা, তিল, হরিতকি, ধূপ, দ্বীপ, নৈবেদ্য, শেয়াকুল এবং ফল। আপনারা প্রত্যেকেই অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবার এই পুজোর ব্রত সম্পন্ন করে এই ব্রত কথাটি শ্রবণ করুন। শুরু করছি ইতু পূজার ব্রতকথা। আশা করছি এই ব্রতকথা শ্রবণ করে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ব্রতকথা। এক রাজ্যে এক খুব গরিব বামুনি বাস করত। তাদের উমনো আর ঝুমনো নামে দুটি মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাবার ইচ্ছে হওয়ায় সে সব জিনিস জোগাড় করে নিয়ে এলো। বামুনি রাত্রির বেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পিছনে চুপ করে বসে পিঠে গুনতে লাগলো। এরপর বামুনিকে খেতে বসিয়ে বামুনি যখন পরিবেশন করছে তখন বামুন বলল, দুখানা পিঠে কম হলো কেন? বামুনি বলল সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুবই রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামুনিকে বলল, আজ উমনো ঝুমনোকে ওদের পিসির বাড়ি রেখে আসব। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর পরে ওখান থেকেই ওদের বিয়ে থারও ব্যবস্থা হতে পারবে। আমার বোনের অবস্থা তো খুব ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামুনি খুশি না হলেও মুখে কিছুই বলতে পারল না। বামুন উমনো ঝুমনোকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুরে বামুন মেয়ে দুটিকে নিয়ে একটা বনের মধ্যে ঢুকল। মেয়ে দুটি খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে পারল না। একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বামুন এইটাই চাইছিল। সুযোগ দেখে সে ইটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাবার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাতে আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটির ঘুম ভাঙতে দেখল যে তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে রয়েছে। উমনো তখন ঝুমনোকে বলল, বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে। ঝুমনো বলল, না না, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলুম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসাতে লাগলো। কোথায় আর তারা যাবে তাও ঠিক করতে পারল না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আরও আড়ষ্ট হয়ে পড়ল। এবার বুঝি তাদের বাঘের পেটে যেতে হবে। তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। এমন সময় উমনে বলে উঠল, ঝুমনো দিদি, ওই দূরে একটা খুব বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। উমনোর কথা শেষ না হতেই দুই বোন ছুটে গেল সেই বটগাছটার কাছে। দুজনেই বটগাছের সামনে হাত জোড় করে বলল, বাবা বটরূপী নারায়ণ, আমরা ভয়ানক বিপদে পড়েছি। ওই শোনো, দূরে বাঘের গর্জন, বাঘটা এসে এখনই আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উমনো ঝুমনোর এই কাতর কথা শুনে বটগাছটি তখনই দুফাক হয়ে গেল
আর উমনো ঝুমনো তার সেই কোঠরের মধ্যে ঢুকে যেতেই আবার কোঠরটা বন্ধ হয়ে গেল। বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারিপাশে খানিকটা ঘোরাঘুরি করলো, পরে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতে বটগাছটি আবার দুফাক হলো, আর উমনো ঝুমনো কোঠরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কোথায় যাবে, কি করবে ভাবতে ভাবতে জঙ্গলের ভিতরে চলতে লাগলো। খানিক চলার পর তারা জনবসতি দেখতে পেল। বন তখন তারা পেরিয়ে এসছে। তারা একটু দূরে দেখল যে তাদেরই বয়সের কতকগুলো মেয়ে একটা পুকুরের পাড়ে ঘট বসিয়ে কী সব পুজো করছে। উমনো ঝুমনো তাদের কাছে গিয়ে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলো সব উল্টে পড়ে গেল। সে মেয়েগুলো তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষী এলে তোমরা যে? আমাদের ইতু পূজার ঘটগুলো সব উল্টে পাল্টে গেল। উমনো ঝুমনো তখন খুবই কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে তাদের দুঃখের কথা বলতে লাগলো। সব ঘটনা শুনে তাদের ওপর মেয়েগুলোর দয়া হলো। তারা উমনো ঝুমনোকে বলল, তোমাদের কোনো ভয় নেই, কাঁদতেও হবে না, তোমরা আমাদের মতো ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন তোমরা ওই পুকুর থেকে স্নান করে এসো। সেই মেয়েদের কথা মতো উমনো ঝুমনো যেই পুকুরে নেমেছে, অমনি সেই পুকুরে সব জল শুকিয়ে গেল ও জলের মাছগুলোর ছটপট করে লাফাতে লাগলো। উমনো ঝুমনো এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে আবার মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা বলল। মেয়েরা তখন বলল, এই নাও ঘটের দুব্বা দিচ্ছি, নিয়ে গিয়ে পুকুরে ফেলে দাও। ওদের কথা মতো উমনো ঝুমনো দুব্বাগুলো নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিতে আবার পুকুর জলে ভরে উঠল। তখন তারা দুজনে পুকুরে স্নান করে নিল। স্নান করে ফিরে আসতে মেয়েগুলো তাদের ঘট আর দুব্বা দিয়ে ইতু পুজো করলো। পুজোর পর তারা বলল, এইবার ইতুর কাছে বর চেয়ে নাও। উমনো ঝুমনো তখন ইতুর কাছে বর চাইল, ইতু দেবী, এই বর দাও যাতে তা আমাদের বাবা মায়ের দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা ও টাকা কড়ি হয়। তারপর মেয়েগুলো বলল, এইবার তোমরা ভক্তি ভরে ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উমনো ঝুমনো বাড়ির দিকে রওনা হলো। ইতু দেবী তাদের পথ দেখিয়ে দিলেন। এদিকে উমনো ঝুমনোর বাবা মা ইতুর বরে রাজার মতো ঐশ্বর্যের মালিক হলো। দুই বোন ক্রমে ঘট হাতে করে বাড়িতে এসে পৌঁছালো। তাদের বাপ মা ভেবেছিল যে এতদিনে মেয়ে দুটোকে নিশ্চয়ই বাঘে খেয়ে ফেলেছে, আপদ দূর হয়েছে। এমনি সময় হঠাৎ উমনো ঝুমনোকে বাড়ি ফিরতে দেখে তাদের বাপ আশ্চর্য হয়ে বলল, তোরা এতদিন বেঁচে ছিলি, কোথা থেকে ফিরে এলি, এখন মরিসনি তোরা? উমনো বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে আজ তোমরা এত বড়লোক হতে পারতে না। আমরাই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমার রাজ্য হবার বর চেয়েছিলাম, তাই আজ তুমি এত বড়লোক হতে পেরেছ। তখন তাদের বাপ মা আদর করে মেয়ে দুটোকে ঘরে ডেকে নিয়ে এলো। বামুনিও তাদের মুখে সব কথা শুনে ইতু পুজো আরম্ভ করলো। বছর খানেকের মধ্যেই বামুনের একটি সুন্দর ফুটফুটে ছেলে হলো। তখন তাদের আর আনন্দ ধরে না। ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন এক রাজপুত্র আর কোটাল পুত্র দুই বন্ধু মিলে অনেক লোকজন সঙ্গে নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলেন। বেলা তখন দুপুর। তারা তখন খিদের তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে উমনোকে দেখতে পেয়ে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? উমনো তখনই ছুটে গিয়ে একটা ছোট ভাঁড়ে করে এক ভাঁড় জল এনে দিল। এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন, ভাবলেন যেটুকু জল পাওয়া গেছে সেইটুকুই এখন খেয়ে নেওয়া যাক। এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যত জল খান ভাঁড়ের জল আর কিছুতেই ফুরায় না। তখন তিনি তার লোক লস্কর সকলকে সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেল, তবু ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে উমনোকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উমনোকে বললেন তার বাবাকে ডেকে আনতে। উমনো গিয়ে বামুনকে ডেকে আনলো। রাজপুত্র বামুনকে বললেন, আপনার মেয়েটি বড় ভালো, আমি মদ্র দেশের যুবরাজ,
যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার এই মেয়েটিকে বিয়ে করতে চাই। বামন তখন বলল, আপত্তি আমার কিছু নেই, তবে আমার আরেকটি মেয়ে আছে, তার এখনও বিয়ে হয়নি। যুবরাজ বললেন, আমার সঙ্গে আছেন আমার বন্ধু কোটালপুত্র, আপনি ইচ্ছে করলে আমাদের দুজনকে 2 মেয়ে দান করতে পারেন। বামুনি দেখল চমৎকার সুযোগ, সে আর দেরি করল না। গোধূলি লগ্নে ওমনোর সঙ্গে যুবরাজের আর ঝুমনোর সঙ্গে কোটালের ছেলের বিয়ে হয়ে গেল। পরের দিন ওমনো ঝুমনোর শ্বশুরবাড়ি যাবার সময় বামুনি বললে, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? ওমনো বলল, আমি এখন রাজার রানী, দাদখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভালো করে রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুর বাড়ি যাব। আর ঝুমনো বলল, আজ অঘ্রাণের রবিবার, ফল মূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব। শেষ পর্যন্ত 2 বোনের খাওয়ার 2 রকম ব্যবস্থাই হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর সঙ্গে হাতির পিঠে চড়ে তাদের শ্বশুর বাড়ির দিকে রওনা হলো। ওমনো যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মরক, দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমনো যে পথ দিয়ে যেতে লাগলো দেখতে পেল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন আরও নানা রকম পুজো পার্বণ। এইভাবে ওমনো যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসবার খবর পেয়ে বউ বরণ করতে এলেন, কিন্তু বউ যেমনই হাতি থেকে নামলো অমনি রাজার বাড়ির সিংহ দরজাটা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এদিকে কোটালপুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তাদের বাড়ির লোহার গরাদগুলো সব সোনার হয়ে গেছে। কোটালপুত্রের মা কোলে করে নতুন বউকে আদর করে ঘরে তুললেন। ওমনো রাজবাড়িতে আসার পর মদ্র যুবরাজের ধন, ঐশ্বর্য, বিষয় সম্পত্তি সব ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখিরি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উথলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটালপুত্র এক খুবই সুলক্ষণাযুক্ত মেয়ে বিয়ে করে এনেছে। তাদের এখন সব দিকেই বাড়বাড়ন্ত। মদ্র যুবরাজ ওমনোকে অলক্ষ্মী ভেবে নিয়ে তার ওপর খুবই চটে গেলেন। ওমনো তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতককে ডেকে বললেন, এই দণ্ডেই ওমনোকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে ওমনোকে মশানে নিয়ে গিয়ে ছেড়ে দিল আর একটা শিয়ালকে কেটে তার রক্ত এনে যুবরাজকে দেখালো। ওমনো শেষে ঝুমনের কাছে গিয়ে সব কথা খুলে বলল। মায়ের পেটের বোনের এই দুর্গতির কথা শুনে ঝুমনো কারোকে জানতে না দিয়ে বোনকে তার বাড়িতে লুকিয়ে রাখল। এমনকি তার স্বামী কোটালপুত্র জানতে পারলেন না। ঝুমনো বুঝল যে তার বোন ইতুর অসম্মান করেছে, তাই সে আজ এই বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনো আবার ওমনোকে নিয়ে ঠিক নিয়ম মতো ইতুর পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার ওমনোর ওপর সন্তুষ্ট হলো। সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলেছেন, এখনই ওমনো রানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তোর সর্বনাশ হয়ে যাবে। মদ্র যুবরাজ স্বপ্ন দেখার পর খুবই চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে ওমনো রানীকে ঘাতক কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটালপুত্রকে ডেকে পাঠিয়ে স্বপ্নের কথা জানালেন। কোটালপুত্র তখন ঘাতককে ডেকে পাঠিয়ে ওমনোর কথা শুনলেন এবং খুব ভাবতে ভাবতে বাড়ি চলে গেলেন। কোটালপুত্র ওমনোর জন্যে আর যুবরাজের জন্যে খুব দুঃখ করতে লাগলেন। ঝুমনো স্বামীকে তার ভাবনার কারণ জিজ্ঞেস করে ওমনোর ব্যাপার জানতে পারল। তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার ওমনোকে ফিরে পেতে পারেন যদি আমার কথা মতো কাজ করেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ির দরজা পর্যন্ত কলা গাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ির জাঙাল দিয়ে দিতে পারেন তাহলে আবার ওমনোকে ফিরে পেতে পারেন। কোটালপুত্র যুবরাজকে সেই কথা জানালেন। যুবরাজ ওমনোকে পাবার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। ঝুমনো তখন ওমনোকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্যে দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিলেন। ওমনো চলার পথে দুব্বার শিকড় পড়েছিল।
সেই দুব্বার শিকড়ে লেগে ওমনের পা কেটে গেল। যুবরাজ এতে খুবই রেগে গিয়ে হুকুম দিলেন এই দণ্ডে 18 হাঁড়ির মাথা আর বুড়ি মায়ের চোখ দুটো উপড়ে নিয়ে আনা হোক। বলার সঙ্গে সঙ্গেই যুবরাজের হুকুম মতো কাজ করা হলো। যুবরাজও ওমনকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অগ্রহায়ণ মাসে ওমনও ইতু পূজা করল, কিন্তু ইতুর কথা শোনার জন্য রাজবাড়িতে উপসী কোনো স্ত্রীলোককে পেল না। ওমনও তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চায় যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখন লোক পাঠালেন রাজার মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটল চারদিকে, কিন্তু কোনো উপসী স্ত্রীলোককে কোথাও পেল না। শেষে তারা সেই বুড়ি হারিণীকে উপসী জেনে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো ওই অলক্ষী রাক্ষসীর জন্যে আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম। আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো। সে ওমনের কাছে আসতে ওমনও তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি তখন তার 18 ছেলেদের বেঁচে ওঠা আর তার চোখ ফিরে পাবার জন্য বর চাইল। ইতুর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হারিণী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা ওমনর ইতুর পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে। তখন থেকে দেশশুদ্ধ সকলে ইতুর পূজা করে আনন্দে বসবাস করতে লাগলো। এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারিণী হয়ে থাকে। আশা করছি এই ব্রত কথাটা শুনে আপনারা উপকৃত হয়েছেন। কেমন লাগলো আজকের ভিডিওটা আমায় কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।